আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমাদের পদার্থবিজ্ঞান বেসিক টু প্রো স্পেশাল প্রাইভেট কোর্সের প্রথম ক্লাস। কেমন আছো তোমরা? আজকে আমরা প্রথম ক্লাসে পদার্থবিজ্ঞান। একটু ক্লাসটা শেয়ার করে দাও। তো শেয়ার অপশনে দেখতেছি না আমি। বেসিক টু প্রো ক্লাসটা একটু শেয়ার করে দাও। যে লাইভে চলে আসছে একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা লাইভে আসছো একটু ক্লাসটা কপি করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও যেন সবাই আসে। আমাদের একটা ক্লাসও মিস করা যাবে না, আমাদের প্রত্যেকটা ক্লাসে সবারই উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকব, কোনো ক্লাস মিস করা যাবে না। মিস করার কোনো সুযোগ নেই, কারণ তুমি মিস করলা মানে তুমি সকলের থেকে পিছিয়ে পড়লা। ঠিক আছে? সরি, এখানে এস হবে না, ফিজিক্স এস। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের ফ্রি ক্লাসে যেরকম কথা হয় আমরা এরকম কথা বলবো না। শুধু কোথাও না বুঝলে সেই কোশ্চেনটা করবো। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দেখো, আজকে আমরা প্রথমে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি ভাইয়া? গতি। পদার্থ অধ্যায় বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? গতি। এখন গতি কি? আমরা যখন গতি কি প্রশ্ন করি তখন আমাদের স্টুডেন্টরা সব থেকে বেশি যে প্রশ্ন উত্তর দেয় তা হলো সময়ের সাপেক্ষে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তখন আমরা তাকে গতি বলি। সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা গতি বলি। ঠিক আছে? কোশ্চেন ঠিক আছে। কিন্তু আমরা দেখো যে এই যে গতি, এই গতি হিসেবটা করার জন্য আমাদের অবশ্যই একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। এখন প্রসঙ্গ কাঠামো জানার আগে আমরা চিন্তা করব প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ বিন্দু কি? দেখো, মহাবিশ্বের কোনো কিছু স্থির নেই আমরা জানি, কিন্তু তারপরেও মহাবিশ্বের মধ্যে যখন আমরা কোনো একটা বস্তুকে স্থির ধরে অন্য একটা বস্তুকে হিসাব করতে যাই, যখন কোনো একটা বিন্দুকে স্থির ধরে অন্য একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যাই, তখন আমরা যে বিন্দুটাকে স্থির ধরে হিসেব করি ওইটাকে বলবো আমরা প্রসঙ্গ বিন্দু। ওইটাকে বলবো আমরা কি? প্রসঙ্গ বিন্দু। আর যে দৃঢ় বস্তুটাকে, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা অন্য একটা বস্তুর অবস্থান নির্ণয় করব, ওই বস্তুটা গতিশীল না স্থিতিশীল এটা যখন আমরা নির্ণয় করব তখন ওইটাকে বলবো আমরা প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো এইখানে, যেমন আমি চিন্তা করলাম যে আমি এখানে দাঁড়ায় রয়েছি, আমার পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। তখন আমি গাড়িটা দেখলাম কি? গতিশীল। গাড়িটা কি? গতিশীল। এখন গাড়িটা গতিশীল কার সাপেক্ষে? গাড়িটা গতিশীল কার সাপেক্ষে? আমার সাপেক্ষে কি না? আমি কিন্তু গাড়িটা গতিশীল বলতে মানে আমার সাপেক্ষে কিন্তু গাড়িটা গতিশীল, ঠিক আছে, কিন্তু আমি গাড়িটার গতি পরিমাপ করতেছি কার সাপেক্ষে? গাড়িটার পরিমাপ করতেছি আশেপাশের কোনো একটা বিন্দুর সাপেক্ষে। আশেপাশের কোনো একটা বিন্দুর সাপেক্ষে। ধরো তুমি এখানে দাঁড়ায় রইছো, তোমার এখানে একটা দোকান আছে, ওই দোকানের পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে, তার মানে ওই গাড়িটা কিন্তু গতিশীল। গাড়িটা গতিশীল কারণ কি? আমি স্থির এবং দোকানের স্থির। আমি দোকান থেকে দেখতেছি যে দোকান থেকে গাড়িটার দূরত্ব বাড়তেছে, তার মানে সময়ের সাথে সাথে কি হইতেছে? বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে বা বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে, তখন এটা কি বলতেছি কি আমরা? গতি। তেমনি দেখো, একটা বাসের ভিতরে যদি দুইজন লোক বসে থাকে, একটা বাসের ভিতরে যদি দুইজন লোক বসে থাকে, একটা বাসের ভিতরে একটা গাড়ির ভিতরে দুইজন লোক বসে আছে, এখন গাড়িটা কিন্তু গতিশীল, কিন্তু বাসের ভেতরে পাশাপাশি ধরো একটা যাত্রী বসে আছে, আমি এখানে বসে আছি, দুইজন বসে আছে, আমরা দুই ফ্রেন্ড মনে করো কোথাও যাচ্ছ বা তোমরা যাচ্ছ, তো তোমরা দুই বন্ধু কিন্তু গল্প করতে করতে যাচ্ছ, কারো সাপেক্ষে কিন্তু কাউকে কাউকে গতিশীল মনে হচ্ছে না। কারণ কি? তোমরা দুই বন্ধু একই জায়গায় বসে আছো, যার জন্য তোমরা স্থির আছো। কিন্তু তুমি যদি বাহিরের কোনো একটা বস্তুর সাপেক্ষে তাকাও, তুমি একটা বাহিরের বস্তুর সাপেক্ষে তাকাইলাও, ধরো বাহিরে তুমি দেখলাও যে এক জায়গায় একটা স্টেশন আসছে বা বাস স্ট্যান্ড আসছে, ওই বাস স্ট্যান্ডকে বাস অতিক্রম করে যাচ্ছে, তখন মনে হইতেছে বাস গতিশীল। কিন্তু ওই দোকানগুলো যদি আমরা না থাকতো তখন কিন্তু আমাদের মনে হয় না। আবার তুমি বলতে পারো ভাই দোকান না থাকলেও তো রাস্তাতে মনে হয় গাড়িটা গতিশীল। হ্যাঁ, গাড়ি গতিশীল মনে হয়, কারণ তুমি যখন বাইরের রাস্তা দেখো, বাইরের রাস্তার সবকিছু তোমার কাছে স্থির, যার জন্য তুমি যে গতিশীল এটা গতিশীল মনে হয়। তার মানে শুধু সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই হবে না, এটা দেখতে হবে যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে কিনা। কোনো একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কোনো একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
কোনো একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন আমরা তাকে বলবো বস্তুটি গতিশীল। আর যদি কোনো বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে আমরা বলবো বস্তুটি স্থির বা বস্তুটি স্থিতিশীল। কথাটা বুঝতে পারছি আমরা? গতিশীল এবং স্থিতিশীল, কথাটা ক্লিয়ার হয়েছে? গতি এবং স্থিতি, গতি এবং স্থিতি শুধুমাত্র সময়ের সাপেক্ষে আমরা বলবো না, সাথে একটা কথা অ্যাড করব প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কারণ প্রসঙ্গ কাঠামো লাগবে। আর প্রসঙ্গ কাঠামোটা কি আমরা বললাম যে 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 দৃঢ় বস্তুর সাপেক্ষে, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তু গতিশীল না স্থিতিশীল তা পরিমাপ করি তাকেই বলবো প্রসঙ্গ কাঠামো। আমি কিন্তু সংজ্ঞাগুলো সাথে সাথে বলে দিচ্ছি, তারপরে তোমরা একটু সংজ্ঞাগুলো দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি আসলো? সংজ্ঞা আসলো কি? আমরা পড়লাম কি স্থিতি বিন্দু, আমরা কি বললাম? প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামো, তারপরে বললাম গতি, তারপরে বললাম স্থিতি। টোটাল 4টা জিনিস আমরা পড়লাম, টোটাল 4টা জিনিস আমাদের কমপ্লিট হলো। তো তোমাদের প্রথম বইয়ের ভিতরে প্রথমেই ছিল হলো গতি নিয়ে। প্রথমে কি ছিল? প্রথমে ছিল গতি এবং স্থিতি। হ্যাঁ, যারা এখন ক্লাসে আসছো, যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ক্লাসে সঠিক টাইমে আসার চেষ্টা করব, কারণ আমাদের ওই ফ্রি ক্লাসের মতো আমাদের 2-4 মিনিট নষ্ট হবে না যে ক্লাসটা শেয়ার করো, লাইক করো, এগুলো বলে আমাদের ক্লাসের টাইম নষ্ট করব না। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করব। তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে সেগুলো তোমরা গ্রুপে করবা, যদি গ্রুপে অ্যান্সার পাও তো পাইলাও, না পাইলে আমরা পরবর্তী ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করবো। যার জন্য তোমরা ক্লাস মিস দিবা না, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবা। যে কোশ্চেনগুলো আসবে তোমার কাছে মনে হবে যদি কমেন্ট করতে পারো কমেন্ট করবা, যদি কমেন্ট না করতে পারো মুখিত গুলো নেওয়া, যদি কমেন্ট করতে না পারো তাহলে সেগুলা কোশ্চেন করে লিখে রাখো। তুমি তোমার একটা খাতা নিয়ে বসবা, কোশ্চেনগুলো লিখে রাখবা, কোশ্চেনগুলো গ্রুপে করবা অথবা ইনবক্সে দিয়ে রাখবা। পরবর্তী ক্লাসে ওই কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা, যেন তোমাদের ক্লাসের ভিতরে কোনো সমস্যা না হয়। যত কোশ্চেন থাকবে সব কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যার জন্য তোমরা ক্লাস মিস করবে না। কারণ এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এখানে সবাই উপস্থিত আছো, যদি তোমরা উপস্থিত না থাকো তাহলে পরবর্তী দিন কিন্তু তুমি কোশ্চেন করতে পারবা না। আর এখন ক্লাসে থাকবা, ক্লাস থাকার পরে যে জিনিসটা বুঝতে না পারবা সেই জিনিসটা তুমি পরবর্তী কোশ্চেন করবা, পরবর্তী ক্লাসে ওইটাই বুঝিয়ে দিব। তো এইভাবে আমরা ক্লাসগুলো নিব। আর যদি কমেন্টে যদি অ্যান্সার দেওয়া যায় বা কমেন্ট করে যদি প্রশ্ন করতে পারো, মানে প্রশ্নটা যদি কমেন্টে আমাকে বুঝাইতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবা। ঠিক আছে? আসো, এখন আসো আমাদের গতির কিছু, মানে কিছু গতি আছে আমাদের, কয়েক ধরনের গতি আছে। গতি বিভিন্ন প্রকার হয়ে থাকে। এখন গতি বিভিন্ন প্রকার হয়ে থাকে, আমরা এখন এই গতিগুলো আমরা চিনি। কিভাবে চিনি? দেখো, গতি বিভিন্ন প্রকার হয়ে থাকে। কিভাবে বিভিন্ন প্রকার হয়ে থাকে? এই যে আমার সামনে ফ্যান ঘুরতেছে, তোমরা বসে রয়েছো, তোমার রুমে ফ্যান ঘুরতেছে। তোমরা অনেকে গ্রাম অঞ্চলে লাটিম ঘুরাও, লাটিম লাটিম যেটাকে আমরা বলি লাটিম ঘুরাই, ওটা লাটিম ঘুরে ঘুরতেছে কি বৃত্তাকার পথে। আবার আমরা গাড়িতে যাই, গাড়ি সামনে আগে যাচ্ছে, আবার গাড়ির চাকা ঘুরে, গাড়ির চাকা ঘুরতেছে। তারপরে এখানে গেছে আবার কোনো একটা বস্তুকে আমি যদি এইভাবে নিক্ষেপ করি, বা আলো, আলো কি আমরা আলো অধ্যায় যখন আমরা পড়ছি বা আগেও দেখছি, আলো সরল রৈখিক পথে চলে, আলো সরল রৈখিক পথে চলে, আমরা এগুলো দেখছি, আমরা আগে জানি। তো আবার কিছু কিছু বস্তু আছে যেটা সরল রেখা বরাবর চলে। ধরো আমি একটা রেখা নিলাম, এটা এই রেখার উপরে যে কটা বিন্দু এই সরাসরি যেগুলো আছে এগুলো কি সরল রেখায় আছে, এটা এটা একটা রেখা সরল রেখায় আছে। আবার এই বস্তুটা যদি এরকম ভাবে যায়, মানে একটা সরল রেখা বরাবর যদি কোনো একটা বস্তু যায়, একটা সরল রেখা বরাবর যদি কোনো একটা বস্তু যায় সেটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। আবার কোনো একটা বস্তু যদি এরকম হয় যে কোনো একটা বিন্দুকে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সমান দূরত্ব নিয়ে ঘুরতেছে, এরকম কিন্তু হতে হবে, এরকম হতে হবে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মানে বৃত্তাকার যেটাকে আমরা এটাকে ঘূর্ণায়মান বলবো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে অতিক্রম করতেছে বারবার, এটাকে বলবো আমরা কি ঘূর্ণন গতি। আবার কিছু বস্তু আছে যেমন আমি চলতেছি এটাকে আমরা চলন গতি বলি। তাহলে কি চলন গতি শুধু কি মানুষের গতি হবে? না, এর বাইরে কি কোনো গতি হতে পারে না? হ্যাঁ হতে পারে। কোন গতি হতে পারে ভাইয়া? হতে পারে, দেখো একটা গাড়ি, চলন গতির সংজ্ঞাটা হলো যখন কোনো একটা বস্তু কোনো সরল পথে চলার সময় তার সমস্ত তার সমস্ত গতিকণা বা তার সমস্ত কণা সমূহ একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। তার মানে একটা চলন গতি তখনই হবে যখন ওই বস্তুটার, যে বস্তুটা আছে ওইখানে, সম্পূর্ণ বস্তুটা একটা নির্দিষ্ট দিকে থাকবে এবং ওইটার ভিতরে যা যা থাকবে, ওইটার ভিতরে যত বস্তুকণা আছে সব বস্তুকণা সে একদিকে নিয়ে যাবে, তখন ওইটাকে বলবো আমরা চলন গতি।
তাহলে ভাইয়া এখানে তোমাদের একটা কোশ্চেন করব আমি, যে একটা গাড়ি, যখন একটা গাড়ি রাস্তাতে চলতেছে, তখন এই যে গাড়িটা, এই গাড়িটা কি চলন গতি নাকি ঘূর্ণন গতি? এই গাড়িটা কি চলন গতি নাকি ঘূর্ণন গতি? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। রাস্তায় যে গাড়ি চলে, এই গাড়িটা কি চলন গতি নাকি ঘূর্ণন গতি? দেখি, ফার্স্ট কমেন্ট করো। ফার্স্ট কমেন্ট করো। চলন গতি হলো যে কোনো একটা বস্তু যেদিকেই চলবে তার সমস্ত কণাকে নিয়ে চলবে, তার ভেতরে যত কণা আছে সবকিছু নিয়ে চলবে। ঘূর্ণন গতি হলো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। আর সরলরেখা গতি হলো সরলরেখা বরাবর চলবে। চলন গতি, হ্যাঁ। মেহেরিন সিদ্দিকা বলছে চলন গতি, হ্যাঁ এটা চলন গতি। তাহলে ওই গাড়ির চাকা, গাড়ির যে চাকাটা ছিল, চাকাটা কোন গতি? মানে এরকম আমাদের কোশ্চেন করে যে রুমের ভেতরে ফ্যান চলতেছে, বা একটা গাড়িতে, মানে তুমি তুমি দেখলাম তোমার সামুক দেখে গাড়ি, মানে গাড়ি চলে গেল, এবং গাড়িটার চাকাটার গতি কোন ধরনের গতি? গাড়ির চাকার গতি কোন ধরনের গতি বলো? গাড়ির চাকার গতি কোন ধরনের গতি? ওই যে গাড়িটা চলতেছে, ওই গাড়ির চাকার গতি কোন ধরনের গতি? গাড়ির চাকার গতি কোন ধরনের গতি বলো দেখি। বলো দেখি, গাড়ির চাকার গতি কোন ধরনের গতি? সবাই সঠিক উত্তর দিছে। গাড়ির চাকার গতি, গাড়ির চাকার যে গতিটা সেটা কোন ধরনের গতি? গাড়ির যে চাকার গতি সেটা কোন ধরনের গতি? ঘূর্ণন গতি। তাহলে ভাইয়া, যদি আমি ধরো একটা সাইকেলে, আমি একটা সাইকেলে যাচ্ছি, আমি একটা সাইকেলে যাচ্ছি, ধরো আমি একটা সাইকেলে কোথাও মানে যাচ্ছি ঘুরতে, তো আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি, তাহলে আমার গতিটা কি? এখানে যে আমি যাচ্ছি, এই যে সাইকেলটা নিয়ে যাচ্ছি, তাহলে এটা আমার গতিটা কি হবে বলো দেখি। এটা আমি যে যাচ্ছি এই গতিটা কি হবে? আমি যে সাইকেল চালিয়ে যাচ্ছি, এটা আমার গতিটা কি হবে বলো, ফার্স্ট কমেন্ট করো। আচ্ছা, বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আশা করি তোমরা আইডিয়া পাইছো। ঘূর্ণন গতির মধ্যে আছে ফ্যান, গাড়ির চাকার গতি, তারপরে আছে আমাদের লাটিমের গতি, মানে লাটিম যেটাকে আমরা ঘুরাই, লাটিমের গতি এরকম। আর চলন গতির মধ্যে আছে ধরো তুমি নিজে হাইটা যাচ্ছ, এটাও চলন গতি। তুমি নিজে গাড়িতে যাচ্ছ, এটাও চলন গতি। গাড়িটার গতি চলন গতি, যদি গাড়ি সম্পূর্ণ দিকে একদিকে যায় তাহলে এটাও চলন গতি। এইগুলো আমাদের কি হবে? চলন গতি হবে। তার মানে আমরা চলন গতি বুঝলাম, ঘূর্ণন গতি বুঝলাম, আর একটা বুঝলাম কি আমরা, একটা বুঝলাম হলো সরলরৈখিক গতি। এখন আসো সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা ইন্টারে যাওয়ার পরেও খুব বেশি কাজে লাগবে, সেটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে ভাইয়া? পর্যায়বৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট বিন্দুকে, কথাগুলো ভালো করে মনে রাখবো, হলো শর্টকাটে মনে রাখবা, শর্টকাটে মানে ছোট করে ধরে মনে রাখার চেষ্টা করবা। পর্যায়বৃত্ত গতি, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। যেমন ধরো আমি যদি এখানে বোর্ডের ভিতরে এটা বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো পর্যায়বৃত্ত গতি এবং সরলরৈখিক মানে সরল স্পন্দন গতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুইটা সেম জিনিস। যেমন ধরো আমি যদি কলম করি, যেমন আমি ধরো ধরো এইখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এইখানে একটা বিন্দু আছে বি বিন্দু। আমি বললাম যে বিন্দুটা এইখান থেকে, মানে এখান থেকে এইদিকে যাচ্ছে, আবার এইদিকে আসতেছে, আবার এইদিকে যাইতেছে, এবং এইদিকে আসতেছে, আবার এইদিকে যাচ্ছে। তার মানে এইখান থেকে বস্তুটা যাত্রা শুরু করে এইদিকে গেছে, ঘুরে আবার এইখানে আসছে, আবার এইখানে আসছে, আবার সে এদিকে যাচ্ছে, আবার সে ঘুরে এখানে আসছে, আবার সে এখানে আসছে, আবার সে ঘুরে এইদিকে যাচ্ছে, আবার সে ঘুরে এখানে এসে আবার এইদিকে এসে আবার এইদিকে যাচ্ছে। এবং তার এইখানে যাইতে আসতে, মানে এইটুকু যাইতে আসতে যে প্রত্যেকবারই সময় সমান লাগতেছে, কি সময় হইতেছে কি সমান। তার মানে এই একটা নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর যদি অতিক্রম করে, তার মানে এই এই সম্পূর্ণ পথ ঘুরতে তার যদি ধরো 3 সেকেন্ড টাইম লাগে বা 4 সেকেন্ড টাইম লাগে, এই সম্পূর্ণ পথ ঘুরতে তার যদি 4 সেকেন্ড টাইম লাগে, তার মানে এই বিন্দুটাকে সে 4 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে। এই যে 4 সেকেন্ড পর পর যে ঘুরতেছে, এটাকে বলবো আমরা কি? এটাকে বলবো কি আমরা? পর্যায়বৃত্ত গতি।
পর্যায়বৃত্ত গতি কি? যখন একটা বস্তু কণার গতি একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। পর্যায়বৃত্ত গতি হলো যখন কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হবে যে একটা নির্দিষ্ট সময় পর পর তিনটা জিনিস মনে রাখবা। একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। তার মানে কি হতে হবে? একই দিক, একই সময়, একই দিক হতে হবে, একই সময় হতে হবে। মানে দিক থাকতে হবে একটা, সময় হতে হবে একটা। একই দিক থেকে একই সময় পর পর যদি একটা নির্দিষ্ট বিন্দু, তার মানে এখানে তিনটা বিষয় আমরা মনে রাখবো। কি কি? একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে সেটাকে বলবো আমরা কি ভাইয়া? সেটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। তার মানে ধরো তোমার পর্যায়বৃত্ত গতি মনে নাই, তোমার ক্লাসের এই তিনটা কনসেপ্ট মনে আছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে তাকে চলন গতি বলে। যদি মনে না থাকে এটা লিখে দিবে 1 মার্ক, 100% দিয়ে দিবে। কিন্তু যদি মনে থাকে অবশ্যই একটু সাজায় লেখার চেষ্টা করবা যে যে বস্তু কণার গতি, যদি কোনো গতি এরকম হয় যে বস্তু কণার একই সময় পর পর একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করে, তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। ভাই এইখানে কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, দেখো এগুলা কি মুখস্থ করতে হবে ভাইয়া? এগুলা মুখস্থ করতে হবে না, তুমি যদি বুঝে বুঝে পড়ো। আর যদি শুধু মুখস্থ করো তাহলে মনে থাকবে না পরীক্ষার হলে, কারণ পরীক্ষার আগে রাতে তোমার অনেক পড়া পড়তে হয়, যার জন্য আমাদের এই ক নাম্বার কোশ্চেনগুলো আমরা ভুলে যাই। আমরা মনে রাখবো কি? একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে তাহলে আমরা সেটাকে বলবো হলো পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি কি বুঝতে পারছি? পর্যায়বৃত্ত গতি বুঝতে পারছি। এখন কয়েকটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, দেখি কে কে দিতে কি গতির উদাহরণ দাও দেখি। কয়েকটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, তাড়াতাড়ি দেখি কে কে পর্যায়বৃত্ত গতির উদাহরণ দিতে পারো। আমাদের মূলত এই স্কেলার রাশি শেষ হলেই আমাদের যে সমীকরণ আছে না চারটা, এই সমীকরণ চারটাই মূলত আজকের প্রমাণের মেন। চারটা সমীকরণ যে প্রমাণ দেখাবো, এই সমীকরণ চারটা প্রমাণই আজকের ক্লাসের মেন। তো তারপর আমরা এগুলো একটু বেসিক থেকে পড়ে যাচ্ছি। উদাহরণ দাও, বেশি বেশি লেখো, একটাকে দোল না, শুধু একটা হয়ে গেল, বেশি লেখো, কয়েকটা লেখো। যেমন ঘড়ির কাঁটার গতি, এটা তো ঘড়ির কাঁটা নাই, এটা তো আর হবে না। যেমন অ্যানালগ যে পদ্ধতিগুলো ছিল, ঘড়ির কাঁটার গতি, তারপরে ফ্যানের গতি, তারপরে বৃত্তাকার পথের যে কোনো গতি, তারপরে হলো আমাদের আর কি আছে, ঘড়ির পেন্ডুলামের গতি, এগুলা যা আছে এগুলো অনেকগুলা লিখবা। গাড়ির চাকার গতি, ফ্যানের গতি, হ্যাঁ এগুলো অনেক কিছুই লিখবা, একটা লিখবা না, অনেক কিছু লিখবা যদি কেউ কোশ্চেন করে। কয়েকটা বলো। এখন আসো সরল স্পন্দন গতি। কিসে আসুন ভাইয়া? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হলো যদি কোনো পর্যায়বৃত্ত গতি এরকম হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট বিন্দুকে পর্যায়বৃত্তের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্য দিকে অবস্থান করে। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্য দিকে অবস্থান করে, তখন তাকে আমরা বলবো হলো পর্যায়বৃত্ত গতি। এখন তোমরা পর্যায়বৃত্ত গতি হৃদস্পন্দন তো আমাদের এরকমই হয় না? দেখো নির্দিষ্ট সময় পর পর এরকম হয় না আমাদের? হ্যাঁ এরকম হইতেছে। তো আবার দেখো তাহলে আমরা এই যে গতিটা নিলাম, ধরো এই গতিটাই, ধরো এই যে গতিটা নিলাম, এই গতিটার মাঝখানের বিন্দু হলো এটা। ধরো মাঝখানের বিন্দু এইটা। তাহলে ধরো এইখান থেকে বস্তুটা যাত্রা শুরু করে এইদিকে গেছে, আবার এইখানে আসছে, এখানে আসার পরে আবার এইদিকে যাচ্ছে। তার মানে এই যে একটা বিন্দু একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, এবং পর্যায় যেটুকু তার পর্যায়, এই পর্যায়কালের অর্ধেক সময় সে দিকে এবং অর্ধেক সময় সে দিকে থাকতেছে। যেমন যদি এখান থেকে সে যাত্রা শুরু করে এদিকে গেছে, এইদিকে আসছে, তার মানে এইটুকু যদি 1 সেকেন্ড লাগে, তার মানে টোটাল লাগছে তার 2 সেকেন্ড। এখান থেকে যাত্রা শুরু করে এদিকে ঘুরে এখানে আসছে, তার লাগছে 2 সেকেন্ড।
2 সেকেন্ডের 1 সেকেন্ড সেই দিকে ছিল, 1 সেকেন্ড সেই দিকে ছিল। এদিকেও 5 মিটার মনে করো, এদিকেও মনে করো তার 5 মিটার ছিল। তার মানে এরকম যে যদি কোনো পর্যায়বৃত্ত গতি এরকম হয়, তার মানে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা আমরা পারি যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, সেটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। আর এই পর্যায়বৃত্ত গতিটাই যদি একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করে, এবং এই যে অতিক্রম করলো, এই বিন্দু অতিক্রম করার আগ মুহূর্ত পর্যন্ত, মানে যতক্ষণ গতিটা অতিক্রম করছে, যেমন এইখানে এই যে অতিক্রম করলো, এই অতিক্রম করার টুকুর অর্ধেক সময় যদি সে এদিকে থাকে এবং বাকি অর্ধেক সময় যদি এদিকে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। যেমন তাহলে এখন তোমরা বলো তো ভাইয়া, তো এখন তোমরা যদি আমি যদি বলি যে বিন্দুটা ধর আমি এরকম না নিয়ে আমি একটা বিন্দু নিলাম এরকম, আমি একটা বিন্দু নিচ্ছি এরকম, আমি বললাম যে এইখান থেকে একটা বিন্দু যাত্রা শুরু করে এদিকে গেছে, আবার এদিকে এসে এইদিকে আসছে। ধরো এই যে একটা বিন্দু নিলাম, মানে আমি এরকম অর্ধবৃত্ত নিলাম, বলো তো দেখি এইটার যে বৃত্ত, এই যে গতিটা, এইটা কোন ধরনের গতি? ধরো এই দিক থেকে এদিকে গেছে, আবার এদিকে আসছে, আবার এদিকে আসছে, কিন্তু আমার বিন্দুটার গতি শুরু হয়েছিল এইখান থেকে। এটা কোন ধরনের গতি বলো? এটা কোন ধরনের গতি ভাইয়া বলো? খুব ভালো লাগতেছে যে আমাদের ক্লাসে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করতেছে, এই বিষয়টা খুব ভালো লাগতেছে আজকে। আমাদের এর আগে কোনো ব্যাচে এরকম হয় নাই, যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রত্যেকটা ক্লাসে এতগুলো স্টুডেন্টকে পাওয়া যায় না কখনো, কিন্তু আজকে আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করতেছে। নো ফারিহা, এটা ভুল হয়েছে, এটা স্পন্দন গতি হবে না, এটা স্পন্দন গতি হবে না। কি জন্য স্পন্দন গতি হবে না? দেখো, আমি আসলে এই কারণে বলছিলাম যে তোমরা ক্লাস করবা, যেই পড়াই তোমাদের যদি মানে যেখানে ক্লাস করো যদি তোমাদের ভালো লাগে ক্লাস করার চেষ্টা করবা, কিছু হইলেও নতুন কিছু শিখতে পারবা। যেমন এই যে সরল স্পন্দন গতি যে তোমরা বলছো, এটা সরল স্পন্দন গতি নয়, এটা পর্যায়বৃত্ত গতি, এটা সরল স্পন্দন গতি নয়। তোমরা যারা বলছো তাদেরটা ভুল। কারণ দেখো, আমি বলছিলাম যে বিন্দুটা এইখান থেকে যাত্রা শুরু করছে এবং সে এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, মানে নির্দিষ্ট বিন্দু কোনটা? এটা। তার মানে সে এই যে পর্যায়কালের অর্ধেক সময় সে ছিল এইখানে, আর বাকি অর্ধেক সময় ছিল সে এতটুকু জায়গা জুড়ে। তার মানে এটা জীবনে পর্যায়বৃত্ত গতি হবে না, এটা কি হবে আমাদের? সরল স্পন্দন হবে না, এটা পর্যায়বৃত্ত গতি হবে। পর্যায়বৃত্ত গতি হবে। ক্লিয়ার আমার কথা? আমার কথাটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আমাদের মেন কনসেপ্টটা মাথায় একদম মাথায় গেঁথে নাও। এখানে আমাদের কি মনে রাখতে হবে? যেখান থেকে বস্তুটা যাত্রা শুরু হয়েছে ওই বিন্দুতে আশ্বাস, মানে যখন সে ঘুরে ফিরে আসছে, যেমন আমি যদি এরকম নিতাম, ধরে একটা সরল রেখা নিছি, এরকম এরকম নিছি, আমি চিন্তা করলাম যে এইখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, তার মানে যদি সে এইখান থেকে যাত্রা শুরু করে তারপরে এইখান থেকে ঘুরে আবার এইখানে সে আসবে, এইখানে আসার সময় সে কতটুকু সময় ডান দিকে ছিল, কতটুকু সময় বাম দিকে ছিল, এইটা চিন্তা করবো আমি। এখানে ছিল এইটুকু, তেমনি এইখানের থেকে আমাদের এইটুকুর জায়গা বেশি না, এইটুকুর জায়গা কম না? উল্টা পাল্টা লাগা যাবে না। দেখো, এইটুকুর জায়গা কম না আমাদের, তার মানে অর্ধেকের চেয়ে কম সময় এদিকে ছিল না, বেশি সময় সে এদিকে ছিল না। তাহলে কি এটা সরল স্পন্দন গতি হবে? দেখো, সরল স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতির মধ্যে একটাই পার্থক্য, মেজর পার্থক্য একটা, সেটা হলো সরল স্পন্দন গতি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকবে। এবং এটা চিন্তা করবা, তুমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছো ওই বিন্দু থেকে, যেমন এই যে এখানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সে শুরু করে এদিকে গেছে, জাহির আছে আবার আসছে, আইসা সে এখানে আসছে, আসার পরে এখানে আসছে, কারণ একই দিক হতে হবে যা, এখান থেকে যাত্রা শুরু করে সে এখানে গেছে, আবার এখান থেকে এখানে আসছে। এটুকু বললেও হবে না, এটুকু বললেও সেটা কোনো গতি হবে না, এটুকু বললে এটা পর্যাবৃত্ত গতি হবে না, সরল স্পন্দন গতি হবে না। ভালো করে বুঝো, খুবই খুবই ভালো করে বোঝার দরকার যে এই যে পর্যাবৃত্ত হবে, কিন্তু প্রথমে তো এটা বলছিলাম। দেখো, এই যে এখান থেকে সে যাত্রা শুরু করছে, এইদিকে গেছে, সে যাই আবার এইখানে আসছে,
এইখানে আসছে কিন্তু এদিকে জায়গা ছিল, বা এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে কিন্তু আর সে ফিরে আসে নাই, তাহলে এটার পর্যাবৃত্ত গতি হবে না। আসতে হবে আবার তাকে, মানে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে। যেমন ধরো এই যে বৃত্তাকার যখন গতিটা নাও তুমি, তখন এই যে ধরো এইখান থেকে তুমি কম্পাসটা ঘোরানো শুরু করছো, তার মানে এইখানে ঘুরে আসতে হবে তাকে, ঘুরে আসতে হবে তাকে, ঘুরে আসতে হবে তাকে, বারবার তাকে কি করতে হবে, ঘুরে আসতে হবে। যদি ঘুরে আসে তাহলে এটা মাত্র পর্যাবৃত্ত গতি হবে। যদি ঘুরে আসে তাহলে কি হবে, এটা পর্যাবৃত্ত গতি হবে, এটা পর্যাবৃত্ত গতি হবে। এখন বলো, এই যে বৃত্তাকার গতি, এটা কি পর্যাবৃত্ত গতি নাকি সরল স্পন্দন গতি? বলো, এটা কি সরল স্পন্দন গতি? এটা বলো, এটা কি সরল স্পন্দন গতি? দেখি কে কে বলতে পারে, বলো, এটা কি সরল স্পন্দন গতি? এটা কি সরল স্পন্দন গতি? দেখি কে কে বলতে পারে। এটা কি সরল স্পন্দন গতি? বলো, এটা কি সরল স্পন্দন গতি কিনা? না, গুড, এটা সরল স্পন্দন গতি নয়। কি জন্য গতি নয়? কারণ সে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করতেছে, কিন্তু অর্ধেক সময় কোন দিকে ছিল এবং বাকি অর্ধেক সময় কোন দিকে ছিল এটা আমরা বলতে পারতেছি না, এটা আমরা বলতে পারতেছি না। যখন আমরা এটা বলতে না পারবো তখন এটা আবার কি হবে না, সরল স্পন্দন গতি হবে না। এটা সরল স্পন্দন গতি বলতে পারতেছি কারণ সে এই বিন্দুটাকে এই দিক থেকে এই বৃত্তটাকে ঘুরে আবার এখানে আসতেছে, আস্তে আস্তে আমার একটা নির্দিষ্ট টাইম লাগতেছে, তার মানে এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারতেছি, এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কিন্তু সরল স্পন্দন গতি বলতে পারবো না। এটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারবো না, পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তার মানে দেখো, ঘড়ির কাঁটার গতি কিন্তু পর্যাবৃত্ত গতি না, সরল স্পন্দন গতি না, সরি, ঘড়ির কাঁটার গতি কিন্তু সরল স্পন্দন গতি নয়, এটা কিন্তু পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু ঘড়ির ভিতরে যদি পেন্ডুলাম, যেটা ওই যে আমরা দেখবা অনেক বড় বড় দেওয়াল ঘড়ির ভিতরে এই যে এরকম একটা পেন্ডুলাম ঘুরে না, এই পেন্ডুলামটা পর্যাবৃত্ত হবে, সরল স্পন্দনও হবে। এটা কিন্তু আমাদের সরল স্পন্দন হবে, পর্যাবৃত্ত হবে। তার মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। না ভাই, এটা তো পর্যাবৃত্ত গতি, এটা পর্যাবৃত্ত গতি, কারণ সে আমার পর্যাবৃত্ত গতির দেখো সংজ্ঞাটা কি ছিল, পর্যাবৃত্ত গতির সংজ্ঞা ছিল একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতে হবে। এটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুকে ধরো এই বিন্দুটাকে এই যে এইখান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে এইখান থেকে ঘুরে আসতে তার একটা নির্দিষ্ট সময় লাগবে এবং একটা নির্দিষ্ট বিন্দুকে সে অতিক্রম করবে, তাহলে এটা কি হবে, আমাদের পর্যাবৃত্ত গতি হবে। তুমি দেখো, তোমাদের বইয়ের ভিতরে উদাহরণ দেওয়া আছে বা গাইডে উদাহরণ সবখানে দেখবা ফ্যানের গতি, মানে ফ্যানের পাখার গতি বা ফ্যান যে ঘুরে এটার গতি কিন্তু পর্যাবৃত্ত গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঘড়ির কাঁটাও কিন্তু ঘুরে একটা নির্দিষ্ট বিন্দুকে ঘুরে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে আসে। এটা পর্যাবৃত্ত গতি ভাইয়া, এটা পর্যাবৃত্ত গতি। কারণ তুমি দেখো, ঘড়ির কাঁটার গতি যদি পর্যাবৃত্ত হয়, জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য, আমি মানে জাস্ট বোঝানোর জন্য যে ওই অ্যানালগ ঘড়িটা যখন 12টার ঘর থেকে ঘুরে আবার 12টার ঘরে আসতেছে, তখনও কিন্তু সে বৃত্তাকারে ঘুরে একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে আসছে। ফ্যানের পাখার গতি যখন আমরা এখান থেকে ঘুরে একটা ফ্যানের পাখা ঘুরে আবার এখানে আসছে, এটাও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে মাঝখানে একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে ঘুরে একটা দূরত্ব অতিক্রম করে কিন্তু এখানে আসতেছে, কিন্তু সে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করতেছে। কনসেপ্ট হলো এখানে তিনটা, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে এবং দিক একই হতে হবে, এই দিক থেকে ঘুরে এদিকে আসতে হবে বারবার তাকে। ঘূর্ণন গতিও নাকি শুধু পর্যাবৃত্ত গতি হবে নাকি ঘড়ির কাঁটার গতি হবে? ঘড়ির কাঁটা গতি হবে। এই দেখো, আবার ঘূর্ণন গতি, সব ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না, সব ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না। যেমন লাটিম যখন ঘুরে, লাটিম কি একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে রাখা ঘুরে?
লাটিম দেখবে এক এক সময় এক এক জায়গায় যাইতেছে। লাটিম লাটিম যখন ঘুরে, আমরা আমাদের এই যে কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হবে। যখন একটা লাটিম যখন ঘুরতেছে তখন ওই লাটিমটা কি পর্যাবৃত্ত গতি হবে? লাটিম যখন ঘুরে এটা কি পর্যাবৃত্ত গতি হবে? লাটিম দেখবা এখন আছে হলো, যেমন একটা লাটিম যদি এরকম ভাবে ঘুরে, দেখবা লাটিম এখানে ঘুরতেছে, এখানে ঘুরতেছে, আবার এখানে চলে যাইতেছে, মানে সে এতটুকু বিন্দুকে ঘুরতেছে, কিন্তু এরকম এরকম এক এক সময় সে এক এক জায়গায় ঘুরতেছে। এরকম হয় না আমাদের? ফারিয়া জাহান, কথাটা ক্লিয়ার হয়েছে? ভাইয়া কথাটা বুঝতে পারছো? আমার এই কথাটা বুঝতে পারছো এখন? যে সকল ঘূর্ণন গতি আবার পর্যাবৃত্ত গতি হবে না, সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি হবে না। কারণ লাটিমের গতি এটা হলো একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘুরে না, শুধু ঘুরে, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে ঘুরে না, তার মানে পর্যাবৃত্ত গতি হবে না। লাটিমের গতি পর্যাবৃত্ত গতি হবে না। কিন্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কনসেপ্টটা বুঝো, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একই দিক থেকে আসতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর আসতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একই দিক থেকে আসতে হবে এবং একই সময় হতে হবে। তিনটা জিনিস মাথায় রাখবা, তাই তুমি বুঝতে পারবা। লাটিম যখন ঘুরে তখন সেটা একই দিক থেকে আসে, ঠিক আছে, কিন্তু সে নির্দিষ্ট বিন্দুটাকে সে স্থির রাখতে পারে না, সে নির্দিষ্ট বিন্দুটাকে স্থির রাখতে পারে না। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আমাদের এখানে যে পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতির মধ্যে যে পার্থক্য, বা ঘূর্ণন গতির সাথে ঘূর্ণন গতি, সরল স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো বুঝতে পারছো? ভাইয়া এখন তোমাদের তাহলে একটা কোশ্চেন করি। এই যে সূর্যকে কেন্দ্র করে আমরা জানি যে 8টা গ্রহ আছে, তো সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ ঘুরতেছে না? মানে সূর্যকে কেন্দ্র করে আমরা জানি যে 8টা গ্রহ ঘুরতেছে, আবার কি গ্রহগুলোর সাপেক্ষে সূর্য ঘুরতেছে, অত মানে আমরা ওই বিতর্কে যাব না এখন, কারণ এটা সম্পর্কে এখনো বিতর্ক রয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম সূর্যটা স্থির আছে, যদিও স্থির না, মানে যেটা বিজ্ঞান বলে। তো সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলা বা উপগ্রহগুলা ঘুরতেছে, এটা মূলত উপবৃত্তাকারের মতো না, এটা মূলত এরকম না, মানে সরি বৃত্তাকার হয়ে গেল, এটা এটা মূলত উপবৃত্তাকার না। তো এটার গতি কিরকম হবে বলো? ওইটার গতি কি হবে? সরল স্পন্দন হবে নাকি পর্যাবৃত্ত হবে নাকি ঘূর্ণন হবে বলো? এরকম ঘুরে না, এরকম এরকম না, গ্রহগুলা প্রত্যেকটা মধ্যে এখানে যদি সূর্য থাকে এরকম ভাবে ঘুরতেছে না, প্রত্যেকটাই এরকম ভাবে ঘুরতেছে না? তো বলো দেখি এটার গতি কি? হ্যাঁ, এটা পর্যাবৃত্ত গতি। কি জন্য পর্যাবৃত্ত গতি? কারণ দেখো, যখন এই যে একটা গ্রহ এখানে ছিল, তো সে গ্রহটা ঘুরে আবার এখানে আসতে তার একটা নির্দিষ্ট সময় লাগে, তার মানে আবার এই দিক থেকে এসে আবার এইদিকে যাবে, আবার সেই দিক থেকে আবার এইদিকে যাবে, তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতি, এটা একটা পর্যাবৃত্ত গতি। এখন তাহলে আরেকটা কোশ্চেন করি, মানে এটা নিয়ে অনেক কনফিউজ তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যার জন্য কিন্তু আমি এত কোশ্চেন করতেছি। এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে ক নাম্বারে কোশ্চেন আসে, যার জন্য এত কিছু বলতেছি। এবং ইন্টারে যাওয়ার পরে এই পর্যাবৃত্ত গতি নিয়ে একটা অধ্যায় পাবা, অষ্টম অধ্যায়, ফিজিক্স প্রথম অধ্যায়, প্রথম চ্যাপ্টারের, মানে প্রথম পত্রের একটা অধ্যায় পাবা টোটালি। এখন এই যে পর্যাবৃত্ত গতি বললাম, পর্যাবৃত্ত গতি কনসেপ্ট কি? একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিক, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিক, তিনটা বিষয় ক্লিয়ার রাখতে হবে। এই যে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, হয় এই দিক থেকে এইদিকে, না হয় এই দিক থেকে এইদিকে। লাটিমের গতি পর্যাবৃত্ত গতি হবে না, কারণ লাটিম যখন ঘুরে তখন সে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে রাখে, এক এক সময় এক এক জায়গায় সে ঘোরাঘুরি করতেছে। ফ্যানের গতি আবার পর্যাবৃত্ত গতি হবে। আবার সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি হবে না, কারণ সরল স্পন্দন গতি হতে হলে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকতে হবে। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকতে হবে। যেমন বৃত্তাকারে যখন ঘুরে তখন অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একদিকে থাকে না, ঠিক আছে, একদিকে থাকে না। আবার যখন এই যে এরকম, যখন এরকম থাকতেছে, যদি বিন্দুটা এইখান থেকে যাত্রা শুরু করে এইদিকে যায়, আবার এইদিকে যায়, যদি আবার এইদিকে আসে, এইদিকে যাইছিল প্রথমে, তাহলে এইটা হবে আমাদের পর্যাবৃত্ত সরল স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি। কিন্তু বিন্দুটা যদি এইখান থেকে যাত্রা শুরু হয়, এদিকে গেছে, এদিকে আসছে, আবার এদিকে গেছে, তখন এটা আর কি হবে না? সরল স্পন্দন গতি হবে না। আবার ধরো এইখানে গেছে প্রথমে, এখান থেকে ঘুরে আবার এইখানে আসছে, আবার সেই দিকে আসছে, তখন এটা পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু সরল স্পন্দন গতি হবে না। এখন আমার কথা হলো, যতটুকু বুঝাইছি বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? যতটুকু বোঝানো হয়েছে বুঝতে পারছো সবাই?
বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো আমি যতটুকু বুঝাইছি। বেসিক ক্লিয়ার থাকতে হবে, ভিত্তি যদি মজবুত হয় তুমি বাকি ক্ষেত্রে এমনি আগে যেতে পারবা। ইয়েস, ইয়েস। তো আসো তাহলে আমাদের স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে চলে আসি। আমরা জানি ভৌত জগতের রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই, ভেক্টর রাশি যে সকল রাশির মান এবং দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশি বলা হয়, যেমন আমি যদি বলি আমি মানুষ, আমার ওজন, আমার ওজন, আমার ওজনের কোনো দিক নাই কিন্তু এটা একটা মান আছে, আমি হয়তো 50 কেজি বা 60 কেজি, একটা নির্দিষ্ট মান আছে। এই ধরো যদি আমাকে বলা হয় মানে আমাকে যদি বলা হয় 5 মিটার দূরত্বে যাও, কোশ্চেন আসবে কোন দিকে যাব। যখন বলবে শুধু 5 মিটার দূরত্বে যাও, এটা আমাদের স্কেলার রাশি। যখন বলবে উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, পূর্ব দিকে যাও, দিকটা যখন উল্লেখ করবে তখন সেটা ভেক্টর রাশি, তখন সেটা ভেক্টর রাশি। ক্লিয়ার? সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি হলো একটা নির্দিষ্ট সময় পর পর, এই যেমন একটা নির্দিষ্ট সময়, এই যে এখানে মাঝখানে বিন্দুটা যদি এটা ধরো, এখানে যদি থাকে 2 সেকেন্ড, এখানে যদি থাকে 2 সেকেন্ড, তার মানে এই বিন্দুটা অতিক্রম করে তার এখানে আসতে লাগছে 2 সেকেন্ড, আবার এখান থেকে আইসা তার এখানে আসতে লাগছে 2 সেকেন্ড, আমরা টোটাল তার পর্যায়কাল হলো 4 সেকেন্ড। এই 2 সেকেন্ড আর এই 2 সেকেন্ড মিলে হলো তার পর্যায়কাল। আর এই পর্যায়কালের 2 সেকেন্ড ছিল হচ্ছে এই দিকে, মানে অর্ধেকের এই দিকে, এবং বাকি 2 সেকেন্ড ছিল এই দিকে। যদি এরকম হয় সেটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। দেখো, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি তোমরা অনেক পড়ছো, একটা বিষয় মাথায় রাখবা, যেটার দিক আছে, দিক থাকলেই ভেক্টর, দিক না থাকলে স্কেলার। এখন দিক কোনগুলার আছে? যেমন যদি আমরা দৈর্ঘ্যের কথা বলি, দৈর্ঘ্যের কোনো দিক নাই, দৈর্ঘ্যের কোনো দিক নাই, ঠিক আছে না? দৈর্ঘ্যের কোনো দিক আছে? দিক নেই। তো আমাদের দিক আছে, দিক নেই, এগুলো আমাদের দেখতে হবে শুধু। তারপরে আসো এখন সরণ এবং দূরত্ব। সরণ এবং দূরত্ব, সরণ এবং দূরত্বের মধ্যে যে পার্থক্যটা, এখন আমরা দেখবো হলো সরণ। সরণ হলো নির্দিষ্ট সময়ে সর্বনিম্ন দূরত্বকে সরণ বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা হবে, সর্বনিম্ন দূরত্ব বলতে ধরো আমি এইখান থেকে যাত্রা শুরু করলাম, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে এদিকে গেলাম, পরে এদিকে গেলাম, তারপরে এদিকে গেলাম, তারপরে এদিকে গেলাম, তারপরে এদিকে আসলাম, তারপরে এদিকে আসলাম। এখন এই যে এ বিন্দু থেকে বি বিন্দু গেলাম, সি বিন্দু গেলাম, ডি বিন্দু গেলাম, ই বিন্দু গেলাম, এফ বিন্দু গেলাম, ধরো এটা আমাদের স্কুল, এটা কি আমাদের, এটা আমাদের স্কুল, এটা আমাদের স্কুল। কিন্তু স্কুলে যাওয়ার জন্য ধরো এই সরাসরি কোনো রাস্তা নাই, আমাকে কি করতে হয়, এদিক থেকে ঘুরে এদিকে যাইতে হয়, তারপরে এদিকে যেতে হয়, তারপরে এদিকে যেতে হয়, তারপরে এদিকে যেতে হয়, তারপরে এদিকে, তারপরে এদিকে আসতে হয়। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এই যে স্কুল থেকে, এই যে স্কুলের কেন্দ্র থেকে এই যে আমার বাসা পর্যন্ত যে দূরত্বটা, স্কুল থেকে আমাদের বাসা পর্যন্ত, মানে যেখান থেকে যাত্রা শুরু করছিলাম এখানের যে দূরত্ব, এটাকে বলবো আমরা সরণ। এটুকু কি আমাদের সরণ, এটা হলো ই এফ জি। তার মানে এ জি হলো আমাদের সরণ। আর এই যে এখান থেকে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ, এই যে বিন্দু, এই যে বিন্দুর যোগফল বা যতটুকু দূরত্ব গুলো 2 মিটার, 3 মিটার, 2 মিটার, 1 মিটার, 2 মিটার, 1 মিটার, এরকম। তার মানে এই যে দূরত্বটুকু অতিক্রম, মানে এই যে পথটুকু অতিক্রম করলাম, এই যে পথটুকু অতিক্রম করলাম, এই যে পথটুকু অতিক্রম করলাম, 2 3 4 এরকম ভাবে যে পথটুকু অতিক্রম করলাম, এটাকে বলবো আমরা হলো, এটাকে বলবো আমরা কি ভাইয়া, এটাকে বলবো আমরা হলো আমরা দূরত্ব, সরি হ্যাঁ, এটাকে বলবো আমরা দূরত্ব। আর এই যে দূরত্ব, মানে এই যে এইখান থেকে মানে সর্বনিম্ন যে দূরত্বটা ছিল বিন্দু, মানে লাস্ট বিন্দুর সাথে, মানে শেষ বিন্দুর থেকে আদি বিন্দুর সর্বনিম্ন যে দূরত্ব, এটাকে বলবো আমরা, এটাকে বলবো আমরা সরণ, এটাকে বলবো আমরা সরণ। তো আদি এবং শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে, সর্বনিম্ন দূরত্বকে, যেটা আমরা সর্বনিম্ন দূরত্ব বলবো। এদিকে যদি এদিকে ঘুরে আসি তাহলে এটা দূরত্ব হয়ে যাবে, ঠিক আছে? আর মোট অতিক্রান্ত দূরত্ব, মোট যতটুকু রাস্তা অতিক্রম করছি, মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো কি,
কি দূরত্ব, মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বকে বলবো, বা মোট অতিক্রান্ত রাস্তা বা পথ যাই বলি না কেন, মোট অতিক্রান্ত জায়গাটুকুকে বলবো আমরা হলো দূরত্ব। আর স্বল্প সময় বা সর্বনিম্ন দূরত্বকে সর্বনিম্ন দূরত্বকে বলবো আমরা সরণ। তার মানে সরণ এবং দূরত্বের মধ্যে দেখো, আমাদের যদি এখানে বলে এরকম, যদি বলে আমাদের এরকম, আমাদের কোশ্চেন হয় যে একটা বস্তু এ বিন্দু এখানে ছিল, বি বিন্দু এখানে ছিল, সি বিন্দু এখানে। ধরো আমাকে বললো যে এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, বা আমাকে বললো যে এইটার দিক দিয়ে দিল এদিকে এরকম, মানে এদিক থেকে আমি এদিকে গেছি, আর এটা হলো আমাদের, এটা হলো এইদিকে। তো এইখানে এই যে এ বিন্দু বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এটা হলো মূলত আমাদের এখানে আসে হলো সরণ এবং দূরত্ব আসে। তো এটা ধরো কত দিব, এটা দিলাম 3, এটা দিলাম 4, তাহলে এটা হয় 5। তার মানে এটা আমাদের সরণ এবং দূরত্ব কত, এটা সরণ এবং দূরত্ব কত, এটার সরণ হলো 3 + 4 7, আর এটার দূরত্ব হলো, সরি, এটার দূরত্ব হলো 7। এটা হলো কি দূরত্ব, দূরত্ব এইদিকে এখানে গেছে। আর এটা সরণ হলো, এটা সরণ হলো 5। সরণ কতটুকু ভাইয়া, সরণ হলো 5 মিটার, আর দূরত্ব হলো 7 মিটার। এখন যদি বলে এই দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত, এই কথাটা অনেক সময় বলে, কিন্তু আমরা পার্থক্য বের করি না। দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হলো 7 - 5। দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত ভাইয়া, 7 - 5 = 2 মিটার। এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা আমাদের এমসিকিউ আসে, ক নম্বরে আসে। সরণ 5, দূরত্ব 7, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কত, 2। ক্লিয়ার? সরণ দূরত্ব ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস অর নো? ইয়েস অর নো, ক্লিয়ার হয়েছে সবার? ক্লাস কি বুঝতে পারতেছো? জি। শুধু ফারিহা একাই লিখে যাচ্ছে, আর কেউ লেখে না। তারপরে আসো ধ্রুতি এবং বেগ। ধ্রুতি এবং বেগ, তো ধ্রুতি এবং বেগ হলো আমাদের, ধ্রুতি আসবে হলো আমাদের সরণ থেকে। কিসে থেকে ভাইয়া? সরণ হচ্ছে কি আমাদের ভাইয়া, ধ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। ধ্রুতি কি ভাইয়া, মাথা ব্যথা করতেছে, অনেক কথা বলতে হইতেছে তো আজকে, মানে মূলত বেসিক পড়াইতে গেলে অনেক কথা বলতে হয়, যার জন্য মাথা ব্যথা করে বেশি। ধ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। ধ্রুতি কি, সরণের সাথে দূরত্ব পরিবর্তনের হার। ধ্রুতি হলো সরণের সাথে দূরত্ব পরিবর্তনের হার। তো এখানে আমরা একটা কোশ্চেন করি, তোমাদের একটা কোশ্চেন করি, এখানে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা? ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা? সরণ এবং দূরত্ব মধ্যে, সরণ এবং দূরত্ব মধ্যে, সরণ এবং দূরত্বের মধ্যে ভেক্টর কোনটা, স্কেলার কোনটা? সরণ এবং দূরত্বের মধ্যে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা? কমেন্ট করো। সরণ এবং দূরত্ব, ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা? সরণ এবং দূরত্বের মধ্যে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা? এগুলাই আসবে, আমি এমসিকিউ এর মধ্যে এগুলাই আসবে, ক নাম্বার এগুলাই আসবে, এগুলো আমি আগে থেকে এই কারণে পড়ায় নিয়ে যাচ্ছি, যেন যখন এমসিকিউ পড়াবো তখন যেন আর এগুলো সমস্যা না হয়। বলো বলো বলো, আজকে শেষ হবে না মেবি। দূরত্ব স্কেলার, ইয়েস। আর সরণ হলো কি আমাদের ভেক্টর। দূরত্ব স্কেলার, সরণ হলো ভেক্টর। তাহলে ধ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। দেখো, আর ধ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, তাহলে ধ্রুতিও কি, ধ্রুতিও হবে আমাদের স্কেলার। ধ্রুতি হলো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। দূরত্ব কি, দেখো এই যে দূরত্ব, তার মানে আমাদের ধ্রুতি হলো
দ্রুতি হলো দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে যদি দ্রুতি হয় সময় মানে দূরত্ব পরিবর্তনের হার, দূরত্ব পরিবর্তনের হার মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি দ্রুতি বলি, মূলত যখন আমরা বেগ করব তখন মূলত এটা আসলে সংজ্ঞাটা আমরা ওই সরণ না বলে অনেক সময় আমরা দূরত্ব বলি, কিন্তু মূলত মেনলি যদি বলতে হয় বেগ হলো সরণ পরিবর্তনের হার, বেগ হলো সরণ পরিবর্তনের হার, আর দ্রুতি হলো দূরত্ব পরিবর্তনের হার। কিন্তু আমরা অনেক সময় অনেকেই দেখবা, অর্থাৎ তুমি আমি এরকম অনেকেই আমরা দেখি যে বেগ লিখি যখন, তখন আমরা লিখি দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে, কিন্তু এটা টোটালি 100% ভুল। দূরত্ব আর সরণ এক জিনিস নয়, দূরত্ব এক জিনিস, সরণ এক জিনিস। তো দূরত্ব পরিবর্তনের হারকে মূলত দ্রুতি বলে, আর সরণ পরিবর্তনের হারকে মূলত বেগ বলে। তো এই জিনিসগুলো আমরা যেন আওলায় না ফেলি, কারণ আমাদের যদি আমাদের যদি আমাদের যদি 99% মার্ক পেতে হয়, 99 মার্ক পেতে হয়, তাহলে আমাদের এই জিনিসগুলো ভুল করা যাবে না। কারণ তুমি যখন 80 পাইয়ে যাবা, যখন এই প্লাস পেয়ে গেছো, তখন 90-এর উপরে যখন মার্ক পেতে যাবা, তখন স্যাররা তোমার এই ছোট ছোট ভুলগুলো ধরবে, যেটা কি সে সরল লিখছে না দূরত্ব লিখছে। এই ভুলগুলো আমাদের করা যাবে না, এগুলা থেকে আমাদের দূরত্ব রাখতে হবে এবং অ্যাভয়েড করে চলতে হবে। আমাদের মনে থাকবে সকলের কথা, সরণ বাই সময় হলো বেগ। হ্যাঁ, আর বেগ কি? বেগ হলো সরণ বাই সময়। তার মানে তাহলে বেগও কি ভাইয়া? বেগও আমাদের ভেক্টর রাশি। বেগ কি? ভেক্টর রাশি। আর দ্রুতি কি? তাহলে দ্রুতি আমাদের স্কেলার রাশি। দেখো, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় রিলেটেড। তো আমরা একটা পারি আর একটা পারি না, না পারার কারণ হলো আমরা বেসিক থেকে পড়ি না। তো আমাদের দ্রুতি পড়তে হবে, দ্রুতি আমাদের স্কেলার, বেগ ভেক্টর। তো আমরা এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে এখন আমাদের যে ত্বরণ এবং মন্দন, তারপরে গতির সমীকরণ। তো আমরা এই গতির সমীকরণ, ত্বরণ, মন্দন এগুলা কালকে পড়বো, পরন্ত বস্তু, তারপরে কিছু ম্যাথ করব। ঠিক আছে, আমরা আজকে আর না পড়ি। আর এখানে যা যা পড়াইলাম অবশ্যই বাড়িতে একবার, অবশ্যই 2বার রিভিশন দিবা। যদি রিভিশন না দাও তাহলে ভুলে যাবা। আমাদের কিন্তু ক্লাস সংখ্যা খুবই লিমিটেড। হয়তো তোমাদের ফ্রি ক্লাস সহ টোটাল 35টা ক্লাসের কথা বলছিলাম না, মনে হয়। তো 35টা ক্লাসে কিন্তু আসলেই সবকিছু ভালো করে পড়ানো সম্ভব যদি তোমরা বাড়িতে পড়ো। এই কালকে যদি এসে আমার এটাই রিভাইজ করতে হয়, তাহলে কিন্তু আগাতে পারবো না। গতকালকে আসি আমি শুধু একটু 2 মিনিট এইটা নিয়ে আলোচনা করব, জাস্ট মনে করাই দিব, তারপরে আমরা নতুন টপিকে চলে যাব। তোমাদের রাত 9টা ইংলিশ ক্লাস আছে, আর আমাদের ক্লাসগুলো আর 1 ঘন্টার বেশি হবে। তোমরা রাত 8:30 থেকে 9টার মধ্যে লাঞ্চ ডিনার করার জন্য টাইম পাবা, এই টাইমে ডিনার করে ক্লাস করবা। রাত ইংলিশ 10টার পরে ক্লাস শেষ হলে 10টা থেকে তোমরা 11টা 11:30 পর্যন্ত বাড়িতে পড়াশোনা করবা। এরকম ভাবে পড়লেই হবে। তো সব জায়গায় পড়াশোনা করতে হবে এরকম না। এখন সব জায়গায় করতে হবে বলতে আমি তোমাকে পড়তে না করতেছি না, কিন্তু ধরো তুমি এখানে ক্লাস করতেছো, আরেক জায়গায় ক্লাস করতেছো, আরেক জায়গায় ক্লাস করতেছো, কিন্তু বাড়িতে পড়তেছো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে আগে বাড়িতে পড়তে হবে, বাড়ির পড়াটা ঠিক রাখতে হবে। এটা আমি যে পড়াইলাম, এটা তুমি যদি রিভিশন না দিয়া, ধরো তুমি আরেক জায়গায় ক্লাস করতেছো, ধরো 8ম অধ্যায়, ধরো আরেক জায়গায় ক্লাস করতেছো তুমি 10ম অধ্যায়, তাহলে এই যে পড়াটা রিভিশন হইলো না, তুমি কয়দিন পরে এটা ভুলে যাবা। তো তোমাকে এটা বাড়িতে অবশ্যই রিভিশন দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা। ঠিক আছে, অবশ্যই তোমাদের গ্রুপে যখন বলবো, তোমরা গ্রুপে একটু বইলো, তাহলে আর বাকি যারা আছে তারা ভর্তি হতে আগ্রহী হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের ক্লাস শেষে একটু কোশ্চেন করলে তোমরা একটু রিপ্লাই দিও যে তোমাদের আসলে ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমাদের এখানেই শেষ ক্লাস। পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। রাত 9টায় ইংরেজি ক্লাস।